ওয়েলকাম স্টুডেন্টস। এর আগের দিন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে। তো আজকে সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে তরল ও গ্যাসের প্রসারণ। এবং তারপর যেটা আলোচনা করব সেটি হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপের পরিবাহিতা অর্থাৎ তাপের পরিবহন সম্পর্কে। তো শুরুতেই আমরা তরলের প্রসারণ নিয়ে একটু আলোচনা করে নিই। তো কঠিন পদার্থের মতোই তরল পদার্থেরও তাপ প্রয়োগের ফলে প্রসারণ ঘটে, কিন্তু সেই প্রসারণ কিন্তু কঠিন পদার্থের মতো নয়। তো এর ক্ষেত্রে প্রসারণটা একটু ভিন্ন প্রকৃতির। তার কারণ আমরা এর আগের দিন দেখেছি কঠিন পদার্থের ক্ষেত্রে তিন রকম: রৈখিক প্রসারণ, তারপর দেখেছি ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। যেহেতু তরলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তাই এখানে শুধুমাত্র আয়তনটি নিয়ে আমাদের ভাবতে হবে, অর্থাৎ শুধু আয়তনকে আমরা এখানে কনসিডার করব। তাই তরল পদার্থের শুধুমাত্র আয়তন প্রসারণ বা পরবর্তীতে আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়েই কথা বলা হবে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে একটি বড় কোয়েশ্চেন মার্ক রয়েছে। সেটি হচ্ছে যে কোনো তরলকে আমরা যদি তাপ দিতে চাই, তো সেই তরলকে কোনো পাত্রে আমাদের রাখতে হবে বা পাত্রে রেখে উত্তপ্ত করতে হবে। তো সেই জন্য এখানে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যেটা কিনা কঠিন পদার্থের ক্ষেত্রে যে বিষয়টি ছিল না। তার কারণ কঠিন পদার্থকে সরাসরি আমরা কিন্তু তাপীয় সংস্পর্শে আনা সম্ভব ছিল, তাই সেক্ষেত্রে পাত্র বা আধারের কোনো এখানে জায়গা ছিল না। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এই পাত্রে বা আধারের কিন্তু একটা আলোচনা বিবেচনা করতে হয়। যদিও গ্যাসের ক্ষেত্রে সেটি নগণ্য বলে ধরা হয়, তো আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে তরলের কথা বলে নেওয়া ভালো। সেটি হচ্ছে, আমি যদি ধরে নিই যে একটি পাত্র আছে, তো আমার অঙ্কন খুব একটা ভালো নয়, তবু আমি চেষ্টা করছি। একটি পাত্র আছে, তো এই পাত্রে কিছু পরিমাণ তরল আছে। তো এবার এই তরলকে যদি আমি উত্তপ্ত করতে চাই, তো তাহলে আমি কিছু তাপীয় সংস্পর্শে আনতে হবে। তো এবার অবশ্যই তরলটি প্রসারিত হবে। তো তাহলে এই তরলের প্রসারণ যদি ঘটে, তো শুরুতে এরকম অবস্থায় হয়তো বা এতটা আয়তন ছিল, এখানে হয়তো বা কিছু প্রাথমিক আয়তন V1 কিছু ছিল। তো এবার আমি একে উত্তপ্ত করলাম, তো তাহলে সেই ক্ষেত্রে এটা প্রসারিত হয়ে আলটিমেটলি আমি দেখতে পেলাম এই পজিশনে তরলটা প্রসারিত হয়ে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে আমি V2 আয়তন দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হলো যে এখানে তাহলে আমার খুব সাধারণভাবে এখানে কতটা বৃদ্ধি পেয়েছে বা উষ্ণতা বৃদ্ধি কতটা পেয়েছে সেটা আমরা খুব সহজে থার্মোমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। প্রাথমিক উষ্ণতা কত ছিল আর অন্তিম উষ্ণতা কত, সে উষ্ণতার পার্থক্য সহজেই নির্ণয় করা যেতে পারে। কিন্তু আয়তনের প্রসারণ, অর্থাৎ তাহলে এখানে V2 থেকে V1 বিয়োগ করলে আয়তনের প্রসারণ বা কতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে সেটি নির্ণয় করা যেতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন যেটা সবার মাথায় আসছে কিনা, সেটি হচ্ছে যখন তরল পদার্থটি প্রসারিত হচ্ছে, তো এখানে তরল পদার্থ অবশ্যই তাপীয় সংস্পর্শে এসছে, কিন্তু যে আধার বা যে পাত্রে রেখে আমি তাপ প্রদান করছি তরলকে, তো সেই পাত্রটিও তো তাপ পাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি সেই পাত্রটি প্রসারিত হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এখানে যদি আমি পাত্রের প্রসারণকে কনসিডার করি, তাহলে পাত্র অবশ্যই হয়তোবা প্রাথমিক উষ্ণতায় যে আয়তন দখল করেছিল তার আয়তন অবশ্যই কিছুটা বৃদ্ধি পাবে। আমি যদি একটু অঙ্কনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে তার এরকম হবে কিছুটা আকৃতি, যেহেতু তাপীয় সংস্পর্শে এসছে। তো তাহলে অবশ্যই এই জায়গাগুলো তরল দিয়েই ভর্তি হবে। তার মানে তরল দিয়ে যদি ভর্তি হয়, তাহলে আমি কিন্তু এই আয়তনটাও তরল দিয়ে পূর্ণ হওয়ার পর তবে এই বৃদ্ধিটা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু এটা আমার পরিলক্ষিত হতো না।
তাহলে প্রকৃত অর্থে যদি পাত্রের প্রসারণ বিবেচনা করা হয়, তাহলে তরলের যে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ কি শুধু এইটুকু হয়েছে, বা শুধুমাত্র কি আয়তনের বৃদ্ধি এটুকু হয়েছে? প্রকৃতভাবে কিন্তু এটুকু হয়নি। কেন? এর বৃদ্ধি আরও কিছুটা হয়েছে, যেটা কিনা পাত্রের প্রসারণের জন্য যে বৃদ্ধি সেটাকে কভার করে বা সেটাকে পূর্ণ করে তারপর সে এইখানে এই বৃদ্ধিটুকু দেখিয়েছে। অর্থাৎ তরলের প্রসারণ নিয়ে আলোচনা করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপাত প্রসারণ, আরেকটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ কি? আপাত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণকে বিবেচনা না করে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে যে প্রসারণ পরিলক্ষিত হয়। অর্থাৎ প্রাথমিকের যে আলোচনাটা আমি করেছিলাম, প্রাথমিকভাবে ছিল V1, পরবর্তীতে হয়েছে V2। তো এক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র পূর্বের যে পার্ট অর্থাৎ V1 এবং অন্তিম পার্ট V2 এদিকে নজর দিয়েছি। এক্ষেত্রে পাত্রের প্রসারণ কিছু বিবেচনা হয়নি, যে পাত্র কতটা এর আয়তন প্রসারণ ঘটেছে সেটা বিবেচ্য বিষয় হয়নি। তো এবার তাহলে এটি হবে হচ্ছে আপাত দৃষ্টিতে, অর্থাৎ আপাত প্রসারণ। এবং প্রকৃত প্রসারণ, সেক্ষেত্রে আমাকে পাত্রের প্রসারণকে অবশ্যই বিবেচনা করতে হবে। তো তাহলে এক্ষেত্রে আমি খুব সাধারণভাবে লিখতে পারি, অবশ্যই প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। অর্থাৎ প্রকৃত প্রসারণ পেতে হলে আপাত প্রসারণ তো অবশ্যই গ্রহণযোগ্য, পাশাপাশি এই পাত্রের যে পরিমাণ প্রসারণ ঘটেছে সেই আয়তনটুকু কিন্তু আমাকে নিতে হবে। তো যাই হোক, তাহলে এই ছিল মূল কনসেপ্ট তরলের প্রসারণের ক্ষেত্রে। এবার আমরা একটু গাণিতিক রূপে চলে যাই। তো গাণিতিক রূপের ধারণাটা আমরা এর আগের যখন কঠিন পদার্থের প্রসারণ আলোচনা করেছিলাম, তো তার মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। তো একই জিনিস এখানেও রয়েছে। সেই একইভাবে আমরা তরলের প্রসারণে তাহলে দুরকম যেহেতু প্রসারণ পেয়েছি, তাই এর ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কও কিন্তু দুটি হবে। প্রথম প্রসারণ গুণাঙ্কটি হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, এবং পরবর্তী যে প্রসারণ গুণাঙ্ক আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। শুরুতেই চলে আসি আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। একই রকমভাবে তরলের উষ্ণতা একক পরিমাণ অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, এখানে কিন্তু মনে রাখতে হবে যে একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, অর্থাৎ আপাত কথাটি কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। যদি না করা হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ যেহেতু তরলের ক্ষেত্রে দুরকম প্রসারণ গুণাঙ্কই সম্ভব, তাহলে আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে সেই একই রকমভাবে যদি কোনো তরলের ক্ষেত্রে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল V1 এবং θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল V2, তাহলে এখানে উষ্ণতার পরিবর্তন আমার হয়ে যাচ্ছে θ2 মাইনাস θ1, এবং আয়তনের যে পরিবর্তন সেটা V2 মাইনাস V1 এটা পাচ্ছি। এবং প্রতি একক আয়তনে আমার গুণাঙ্কটা বিচার করতে হয়। তাই এক্ষেত্রে আমি সরাসরি গুণাঙ্কের রাশিমালায় চলে যাচ্ছি, ঠিক আগের মতোই। গামা, এক্ষেত্রেও গামা দিয়ে প্রকাশ করা হবে, কিন্তু গামা সাফিক্স এ নিচে ছোট করে এ লিখতে হবে। কেন? আপাত প্রসারণ গুণাঙ্ক তাই। এ মানে ইংরেজিতে বলা হয় অ্যাপারেন্ট। এ মানে হচ্ছে অ্যাপারেন্ট, মানে আপাত। পরিষ্কার? তো তাহলে এখানে ঠিক আগের মতোই V2 মাইনাস V1 আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই মূল আয়তন অর্থাৎ প্রাথমিক আয়তন V1 এবং উষ্ণতার পার্থক্য θ2 মাইনাস θ1। তাহলে এটা হয়ে যাবে আমার সম্পূর্ণ রাশিমালা আপাত প্রসারণ গুণাঙ্কের। অনুরূপভাবে এখানে V2 ইকুয়ালস চলে আসবে হচ্ছে V1 ইন ব্র্যাকেট, ঠিক আগের মতোই, আমি রিপিট করছি না বেশি, 1 প্লাস গামা এ θ2 মাইনাস θ1। তাহলে এ হচ্ছে আমার সম্পূর্ণ রাশিমালা অন্তিম আয়তন নির্ণয়ের ক্ষেত্রে। অবশ্যই মনে রাখতে হবে এটা আপাত প্রসারণের ক্ষেত্রে, আপাত প্রসারণ।
এটা আপাত প্রসারণের ক্ষেত্রে আমরা করেছি। অনুরূপভাবে আমরা প্রকৃত প্রসারণের ক্ষেত্রে একই জিনিস করতে পারি একই রকমভাবে, সেক্ষেত্রে সংজ্ঞাটা একটু আলাদা হয়ে যাবে। একটু ভালো করে এটা দেখে নাও, আশা করি সবার পরিষ্কার হয়েছে। তো আমরা প্রকৃত প্রসারণে প্রবেশ করি অলরেডি। তো প্রকৃত প্রসারণের ক্ষেত্রেও ঠিক একই রকমের ধারণা, শুধুমাত্র সংজ্ঞায় সামান্য পার্থক্য থাকবে। সংজ্ঞাটা আমি প্রথমে একটু বলে নিচ্ছি। কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে, অর্থাৎ সংজ্ঞা প্রায় একই। আপাতর ক্ষেত্রে ওখানে আপাত প্রসারণ ঘটে, এক্ষেত্রে প্রকৃত প্রসারণের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ উল্লেখ করতে হবে। যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে প্রকৃত প্রসারণটা কনসিডার করতে হবে। প্রকৃত, তাহলে প্রকৃত প্রসারণ আমি যদি সেই একই রকমভাবে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V1 এবং বৃদ্ধি পেয়ে θ2 উষ্ণতা বৃদ্ধি পেয়ে যদি প্রকৃত আয়তন, অন্তিম প্রকৃত আয়তন আমাকে ধরতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পাত্রের আয়তন বৃদ্ধি সেটা কিন্তু আমাকে গ্রহণ করতে হবে বা নিতে হবে, সেটা মিলে V2। আগের V2 আর এই V2 কিন্তু কখনোই এক হবে না। কেন? আগের ভিডিওতে আমার কিন্তু পাত্রের প্রসারণ কনসিডার করিনি, তো এই ক্ষেত্রে কিন্তু পাত্রের প্রসারণ যেহেতু কনসিডার করেছি তাই এখানে ভিডিও কিন্তু অবশ্যই আলাদা হবে। তো অনুরূপভাবে একই রকমভাবে আমরা গামা অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সাফিক্স আর, এই ক্ষেত্রে কিপ ইন মাইন্ড সাফিক্স আর। তো গামা আর সমান সমান এখানে V2 মাইনাস V1, আর এক্ষেত্রে একই রকমভাবে V1 θ2 মাইনাস θ1 এটা করতে পারি। তো এবার আমাদের সুবিধের জন্য এখানে আমরা একটু পরিবর্তন করতে পারি, যেহেতু আমার আগের এক্সপ্রেশনেও সেই একই রাশিমালা ছিল। তো এই ক্ষেত্রে যদি সামান্য পার্থক্য করি, কীরকম পার্থক্য, যদি আমার এখানে V1 এর জায়গায় আমি এটাকে মূল যে আয়তন সেটাকে শুধু V ধরে নিই, আর এটাকে যদি প্রকৃত অন্তিম আয়তন VR ধরে নিই। আর মানে হচ্ছে রিয়েল, রিয়েল মানে প্রকৃত, সত্যিকার অর্থে যেটা, সেটাকে আমরা রিয়েল বলি। এটা যদি ধরি তাহলে আমার রাশিমালাটা কিছুটা এরকম দাঁড়াবে, VR মাইনাস V ডিভাইডেড বাই V θ2 মাইনাস θ1। তো এরকম করা যেতে পারে, তাহলে আমাদের প্রাথমিক যে এক্সপ্রেশন ছিল সেখান থেকে কিছুটা পার্থক্য চলে আসবে। তো এই হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো একক নিয়ে কোনো সমস্যা নেই, এক্ষেত্রেও আপাত প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক উভয় ক্ষেত্রেই একক নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এদের একক কিন্তু সেই সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই পদ্ধতিতে পার কেলভিন। তো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এই একই রকমভাবে এখানে যদি আমি অন্তিম আয়তন নির্ণয়ের রাশিমালা লিখি, তো সেটি হবে V ইন ব্র্যাকেট 1 প্লাস গামা আর θ2 মাইনাস θ1। তাহলে এটি হবে আমাদের অন্তিম আয়তনের রাশিমালা। আশা করি বোঝা গেছে। তো এরপর আমি কথা না বাড়িয়ে চলে আসি গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। তো গ্যাসের প্রসারণে কি হয় সেটা একটু বুঝে নিই। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কিন্তু যে পাত্রে আমরা গ্যাসটিকে রেখে উত্তপ্ত করছি বা তাপ প্রয়োগ করছি, তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু গ্যাসের বা পাত্রের প্রসারণের কিন্তু একটা ভূমিকা রয়েছে, কিন্তু তরলের সাথে সেটি কিন্তু একটু আলাদা। কেমন আলাদা? তার কারণ যে পাত্রে আমরা প্রসারিত করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে পাত্র সাধারণত কঠিন পদার্থের তৈরি। আমরা দেখেছি কঠিন পদার্থের প্রসারণ কিন্তু খুবই সামান্য বা নগণ্য হয়। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এমন কিছু প্রসারণ ঘটে না যেটা কিনা খুব গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হবে। তো অবশ্যই গ্যাসের যে বৃদ্ধি, আয়তনের বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধিতে, তো তার সাপেক্ষে পাত্রের প্রসারণ বা পাত্রের আয়তন বৃদ্ধি খুবই নগণ্য। যদিও তরলের প্রসারণের সাপেক্ষে সেটি অবশ্যই তুলনাযোগ্য কিছুটা,
তাই সেখানে তরলের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু গ্যাসের প্রসারণের ক্ষেত্রে সেটি কিন্তু ততটাও গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটি হলো গ্যাসের প্রসারণের সাপেক্ষে পাত্রের প্রসারণ অর্থাৎ কঠিন পদার্থ দ্বারা নির্মিত পাত্রের প্রসারণ কিন্তু খুবই নগণ্য, খুবই সামান্য। তাই আমি এক্ষেত্রে পাত্রের প্রসারণকে বিবেচনা না করে রাশিমালা নির্ণয়ের চেষ্টা করব এবং সেটি আলোচনা করার চেষ্টা করব, বা মোটামুটি প্রাথমিক পর্যায়ে এইভাবেই আলোচনা করা হয়। তো প্রাত্যহিক জীবনে আমাদের গ্যাসের প্রসারণের নানা ঘটনা আমরা জানি বা এর আগেও আমরা পড়েছি ছোট ক্লাসে। তো আমরা পেজ নাম্বার 31 যদি দেখি, তো এখানে গ্যাসের প্রসারণ সম্পর্কে ধারণা দেওয়া আছে এবং প্রাত্যহিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতা আছে, তোমরা একটু পড়ে নেবে। তো আমরা সরাসরি এখানে চার্লসের সূত্র, যেটা গ্যাসের প্রসারণে একবার পড়েছি অলরেডি, সেটা বলা ছিল নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি বা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ এখানে মূল যে বিষয়টা সেটি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এই 1/273 যে অংশটা বৃদ্ধি বা হ্রাসের কথা বলা হচ্ছে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, এটা কিন্তু সুনির্দিষ্ট করা আছে। এর আগে যে বিষয়গুলো আমরা দেখছিলাম বিভিন্ন কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সংখ্যা আমরা কিন্তু পাইনি, কিন্তু গ্যাসের প্রসারণে অলরেডি এই সংখ্যাটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। তো যাই হোক, শুরুতে আমরা যে ব্যাপারটা চার্লসের সূত্র থেকেই আসি, প্রথমেই ধরে নেওয়া যাক, আচ্ছা এটা গ্যাসের প্রসারণ, শুরুতেই ধরে নেওয়া যাক সেটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V1 না, আমি এখানে V0 করে দিচ্ছি যেহেতু 0 ডিগ্রিতে আয়তন V0। এবার আমি উষ্ণতা বৃদ্ধি করে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অর্জন করলাম। তো তাহলে সেই ক্ষেত্রে এখানে আয়তন V θ। তাহলে আমার এখানে উষ্ণতা বৃদ্ধি θ-0 অর্থাৎ θ, আয়তন বৃদ্ধি Vθ মাইনাস V0। তাহলে এই ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর রাশিমালা কেমন হবে? গামা, একে আবার গামাই বলা হয়। তো আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান আয়তনের পার্থক্য Vθ মাইনাস V0 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন V0 অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন সেটি ইন্টু উষ্ণতার পার্থক্য θ। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এটা ক্যালকুলেশন করতে পারছি। তো যদি আমরা এখান থেকে অন্তিম আয়তনের রাশিমালা নির্ণয় করতে চাই Vθ, তাহলে সেটি কিন্তু আগের মতোই V0 ইন ব্র্যাকেট 1 প্লাস গামা θ, এটি হবে অন্তিম আয়তনের রাশিমালা। তো এক্ষেত্রে যেটি বিচার্য বিষয় সেটি হচ্ছে এই যে প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা যদি মোটামুটিভাবে এই মানগুলো বসাই, 0 ডিগ্রিতে যে মূল আয়তন এবং কোনো θ ডিগ্রিতে যে মূল আয়তন, এই রাশিমালায় যদি বসাই তাহলে মোটামুটিভাবে এই যে রাশিমালা থেকে যে মানটা এটা মোটামুটিভাবে সুনির্দিষ্ট 1/273 এই মানটা চলে আসে। আরও স্পেসিফিক যদি লেখা যায় 73.15, আরও যদি সুনির্দিষ্টভাবে লেখা যায় তাহলে তো মোটামুটিভাবে 1/273 এই মান খুঁজে পাওয়া যায়। সেটা মোটামুটি যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটা ধরা যেতে পারে। তো তাহলে
এই হচ্ছে আমাদের গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তাহলে এটা অবশ্যই 1/273, এটা আমাদের উত্তর হিসেবে লিখতে হবে। আরেকটু ভালো করে লেখা যায়, এখানে এককটা যদি আমরা দিয়ে দিই তাহলে এর ক্ষেত্রে পার ডিগ্রি সেন্টিগ্রেড একক আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এই ছিল গ্যাসের প্রসারণের বিষয়। এরপরে আমরা ছোট্ট আরেকটি আলোচনায় চলে যাব, সেটি হচ্ছে তাপের পরিবহন। আমরা জানি তাপের পরিবহন সাধারণত 3টে প্রক্রিয়ায় হয়ে থাকে। তাপ এক স্থান থেকে আরেক স্থানে যে সঞ্চালিত হয় বা এক স্থান থেকে আরেক স্থানে যায়, তো সেইটা 3 রকম উপায়ে হতে পারে, 3টে প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমটাকে বলা হয় তাপের পরিবহন প্রক্রিয়া, তাপের পরিচলন প্রক্রিয়া এবং 3 নম্বরে হচ্ছে বিকিরণ প্রক্রিয়া। তো আমাদের সিলেবাসে এখানে যেটা আছে তাপের পরিবহন সম্পর্কে আছে, পরিচলন এবং বিকিরণ এটা কিন্তু নেই। তো আমরা অলরেডি জানি তাপের পরিচলন হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে দেখা যায় এবং বিকিরণ হচ্ছে শূন্য স্থানে, অর্থাৎ সূর্য থেকে যেমন পৃথিবীতে তাপ আসছে আলোর সাথে সাথে, তো এটা কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় আসছে। আমরা যে তাপটা পাই সেটা হচ্ছে বিকিরিত তাপ। তো যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো তাপের পরিবহনে আমরা চলে আসি। তাপের পরিবহন সাধারণত ঘটে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কঠিন পদার্থের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে বা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে তাপ যে পরিবাহিত হয়, তো এই ঘটনাকেই বলা হচ্ছে তাপের পরিবহন। এক্ষেত্রে যে কঠিন পদার্থের কণাগুলো আছে তারা তাপ একটা কণা থেকে আরেকটা কণাতে ট্রান্সফার করে, কিন্তু তারা নিজে কিন্তু স্থানান্তরিত হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে তারা নিজে স্থানান্তরিত না হয়ে তাপকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে পরিবাহিত করে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা অনেকগুলো উদাহরণ করতে পারি। যেমন একটা সাধারণ উদাহরণ যদি চলে আসি, হয়তোবা এখানে একটা কিছু তাপের উৎস রয়েছে। তো এখানে আমরা কি করলাম, 3টে ভিন্ন ভিন্ন ধাতুর তৈরি দণ্ড নিয়েছি। তো দু হাতে হয়তোবা আমি দুটো দণ্ড ধরে রেখেছি, একটা হয়তোবা লোহার তৈরি আর একটা হয়তোবা তামার তৈরি। তো তাহলে দেখা যাবে যে আমরা দুটো একই দৈর্ঘ্য হয়তো ধরে আছি, কিন্তু দুটোতে একই সময়ে আমার তাপটা অনুভূত হচ্ছে না। অর্থাৎ তাহলে এখানে বুঝতে হবে, এখানে লোহার মধ্যে যে হারে তাপ পরিবাহিত হয়েছে তামার মধ্যে সেই হারে তাপ পরিবাহিত হচ্ছে না। তো এই একটা পার্থক্য এখানে আমরা খুব সাধারণভাবে করতে পারি। দ্বিতীয়ত আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র লোহা তামা নয়, যে কোনো অন্যান্য কঠিন পদার্থ, একটা একখণ্ড কাঠের টুকরো আমরা এখানে নিয়ে পরীক্ষাটি করতে পারি। তো সেক্ষেত্রে দেখবো সেটা ক্ষেত্রেও ভিন্নভাবে অনুভূত হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা এর কিছু প্র্যাকটিক্যাল উদাহরণও করে থাকি, যেমন বিভিন্ন রান্নার বাসন কোসনে কাঠের হ্যান্ডেল লাগানো থাকে, অর্থাৎ কাঠের হ্যান্ডেল তাপের খুব ভালো সুপরিবাহী নয়। তো সেই জন্য আমরা সেফটি পারপাস সেই হ্যান্ডেলগুলো কাঠের নির্মিত হয়। তো এগুলো রয়েছে আরও অনেক কিছু। তো যাই হোক, সেগুলোতে যাচ্ছি না, আমরা সরাসরি এই তাপ পরিবাহিতা, অর্থাৎ তাপ যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিবাহিত হচ্ছে সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা জানা বেশি জরুরি। তার গাণিতিক রূপটা কেমন হবে সেইগুলো আমরা এখানে জানব। তো শুরুতেই আমি একটা ছোট চিত্র আঁকার চেষ্টা করছি। তো চিত্রটা হয়তো এরকম ভাবে একটু বোঝানোর চেষ্টা করি। এরকম কিছু এই একটা খণ্ড রয়েছে, 3 ডাইমেনশনালি একটু ভাবতে হবে। তো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এর দুটো প্রান্ত রয়েছে। একটি প্রান্তের উষ্ণতা θ1 আর একটি প্রান্তের উষ্ণতা θ2। এবার এখানে এদের যে থিকনেস, অর্থাৎ কতটুকু চওড়া, সেটা হচ্ছে ডি পরিমাণ এর থিকনেস। এই অবস্থায় তাপের যে পরিবহন, অর্থাৎ আমরা কি জানি, তাপ সবসময় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে ধাবিত হয়। এটাই ধর্ম তাপের, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে ধাবিত হওয়া। তাহলে এখানে কি পরিমাণ তাপ পরিবাহিত হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে? তো তাহলে এটা দেখা গেছে যে তাপ পরিবহনের পরিমাণ কিউকে এখানে আমরা তাপের পরিমাণ হিসেবে লিখতে পারি। তো তাপের পরিমাণ
অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবাহিত তাপের পরিমাণ সেটি দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এখানে যদি উচ্চ উষ্ণতা θ1 হয় তো তাহলে তাপটা অবশ্যই θ2 এর দিকে গেছে, তো তাহলে সেক্ষেত্রে θ1 মাইনাস θ2 এর সঙ্গে সমানুপাতিক। তারপরে কিউ সমানুপাতিক এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটা তার সঙ্গে সমানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আগেই বলেছি, তার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদ বেশি হলে বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে, উষ্ণতার পার্থক্য বেশি হলেও বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে, কম হলে কম হবে, সমানুপাতিক সম্পর্ক। এবার থিকনেস কিউ ব্যস্ত অনুপাতিক কার সঙ্গে, এর যে থিকনেস বা বেধ তার সঙ্গে। অর্থাৎ বেধ যত বেশি হবে তত কম পরিমাণ তাপ পরিবাহিত হবে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে। এরপর আরেকটা প্যারামিটার আছে কিউ সমানুপাতিক টি, অর্থাৎ সময়। সময় যত বেশি যাবে তত বেশি পরিমাণ তাপ এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছাতে পারবে, তাই এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। তো তাহলে আমি ফাইনালি এই সবগুলোকে যদি এক জায়গায় করি তাহলে আমি এখান থেকে পাচ্ছি এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। পরিষ্কার? সবগুলোকে এক জায়গায় যদি করি তাহলে আমি এই জিনিসটা পাচ্ছি। তো তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি সমান চিহ্ন দিই তো তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তো সেটিকে আমি ধরে নিচ্ছি কে, অবশ্যই ছোট হাতের কে, বাই ডি। তো তাহলে এই হচ্ছে সম্পূর্ণ রাশিমালা। এই সূত্রটা মনে রাখতে হবে বা মুখস্থ করে নিতে হবে, কিউ সমান সমান কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। তাহলে এটা হচ্ছে তাপ পরিবাহিত তাপের পরিমাণের রাশিমালা। অর্থাৎ এই এতগুলো জিনিসের উপর কিন্তু কতটা তাপ পরিবাহিত হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সেটা নির্ভর করছে। এখানে কে কে বলা হয় পদার্থের, অর্থাৎ কঠিন পদার্থের তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা কঠিন পদার্থের তাপ পরিবাহিতা, বা কোথাও কোথাও এটা তাপ পরিবাহিতাঙ্কও বলা হয়, তো একই বিষয়। তো এবার এই তাপ পরিবাহিতাঙ্ক এটি কিসের উপর নির্ভর করে? এটি উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ সেই উপাদানটা কি তামা দিয়ে তৈরি, না লোহা দিয়ে তৈরি, না অ্যালুমিনিয়ামের, না অন্য কোনো কঠিন পদার্থ সেটা রয়েছে। তো এটা অবশ্যই সেই পদার্থটির আভ্যন্তরীণ বিষয়ের উপর নির্ভরশীল তাপ পরিবাহিতা। তো যেহেতু পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা আলাদা আলাদা, তাই এটি এখানে একটি উল্লেখযোগ্য বিষয়। তো এবার আমরা এই তাপ পরিবাহিতা এর একক সম্পর্কে একটু ধারণা লাভ করব। কিউ সমান সমান আমরা যে রাশিটা পেয়েছিলাম কে এ θ1 মাইনাস θ2 বাই ডি, এখানে টি। তো তাহলে কে এর রাশিমালা কি পাচ্ছি একটু লিখে নিই, কে ইকুয়ালস কিউ ডি টি এ θ1 মাইনাস θ2, এটা পাচ্ছি। এবার সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ক্যালোরি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তো এখান থেকে আমরা কে এর রাশিমালা যদি মোটামুটি এখান থেকে করার চেষ্টা করি তো কিউ এর একক ক্যালোরি, ক্যাল, এটা সেন্টিমিটার, সময়ের একক এখানে সেকেন্ড, সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, আর এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। তো তাহলে এখানে সেন্টিমিটার, একটা সেন্টিমিটার কেটে দেওয়া যাবে, তো এখানে একটা কেটে যাবে, তাহলে এটা কি হবে ফাইনালি রাশিমালাটা ক্যালোরি পার সেন্টিমিটার
সেকেন্ড পার ডিগ্রি সেন্টিগ্রেড। অনুরূপভাবে এসআই পদ্ধতিতে আমি আর যাচ্ছি না কিভাবে ডিরাইভ করা হয়, আমি সরাসরি লিখছি। ক্যালোরির জায়গায় হবে জুল, অর্থাৎ জুল। সেন্টিমিটারের জায়গায় হবে মিটার সেকেন্ড। ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় হবে কেলভিন। তাহলে এটি হবে হচ্ছে সম্পূর্ণ রাশিমালা এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক। মুখস্থ করে নেওয়া ভালো। এর আরেকটা রূপ দেখানো যেতে পারে, জুল আর এখানে পার সেকেন্ড। জুল পার সেকেন্ড একটা নাম মনে পড়ার কথা, জুল পার সেকেন্ড কার্যক্ষমতা শক্তিতে আমরা পড়েছিলাম ক্লাস 9-এ। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, অর্থাৎ WATT, ওয়াট। সংক্ষেপে ডাব্লিউ লেখা যায়। তো ওয়াট হয়ে গেল জুল পার সেকেন্ড, তাহলে পড়ে থাকলো পার মিটার পার কেলভিন, বা তোমরা এরকমও লিখতে পারো অর ডাব্লিউ পার মিটার পার কেলভিন। তো তাহলে এই দুরকমভাবে এটা পরীক্ষায় অনেক সময়ই আসে। তো যদি রাশিমালা মনে রাখা যায় তো তাহলে আমরা কিন্তু খুব সহজেই এককটাও নির্ণয় করতে পারি। অর্থাৎ না ঘাবড়িয়ে একটু নিজেরা হাতে কলমে যদি করে নেওয়া যায় তাহলে একক মনে রাখা খুব সহজ। তাছাড়া মুখস্থ করাটা অবশ্যই কঠিন আমার মনে হয়। তো পেজ নাম্বার 34-এ যদি আমরা একটু দেখি, এখানে একটা লিস্ট দেওয়া আছে। তো এখানে বিভিন্ন কঠিন পদার্থের নাম, যদিও কয়েকটা তরল পদার্থও রয়েছে। এখন এদের মধ্যে যদি তাপ পরিবহন কনসিডার করা হয় তো তাহলে সেই ক্ষেত্রে কেমন হয়, তো তার মানটা অবশ্যই কম সেই ক্ষেত্রে। তো যাই হোক, তো রূপো, তামা, অ্যালুমিনিয়াম, তো এগুলো যদি সিরিয়াল করা যায় তো তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রূপোর পরিবাহিতা অনেকটাই বেশি, তারপর তামার কম, এরকম আরও বিভিন্ন পদার্থে বিভিন্ন থাকে। পারদের খুবই কম, জল এক্ষেত্রে দেখতে পাচ্ছি খুব কম, পাইন কাঠ ভীষণ রকম তাপ পরিবাহিতা কম। হীরক কিন্তু দেখো হঠাৎ করেই কিন্তু এর মানটা অনেকটা বেশি। এটা হঠাৎ করে নয়, সত্যিকার অর্থেই তাই হয়। হীরকের কিন্তু তাপ পরিবহন ক্ষমতা খুব বেশি, খুব ভালো তাপের পরিবাহী হিসেবে ব্যবহার করা যায়। যদিও খুব দামি, তাই এটা সেরকমভাবে এক্সপেরিমেন্টাল ইস্যু ছাড়া ব্যবহার করা হয় না। তো যাই হোক, তো তাহলে এই লিস্টটা থেকে আমরা মোটামুটি একটা তুলনামূলক ধারণা করতে পারছি। তো আরেকটা যেটা কথা সেটা হচ্ছে নিচের দিকে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তাপীয় রোধ ও তড়িৎ রোধের সদৃশতার ধারণা। তো এটি আমি এখানে আলোচনা করব না, তার কারণ আমাদের রোধের সম্পর্কে কতটুকু তোমরা ধারণা নিয়েছো সেটা আমার একটু সন্দেহ রয়েছে। তো যাই হোক, এটা নিয়ে একটু বিস্তার আলোচনা প্রয়োজন। অর্থাৎ তড়িৎ রোধের ভালো ধারণা থাকলে তবেই আমি তার সঙ্গে তুলনাটা করতে পারি। তো এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, বা যদি সামনাসামনি সম্ভব হয় তাহলে কখনো তোমাদের ফেস টু ফেস বসে এটা বোঝানো যাবে। একটু কনসেপ্টের ব্যাপার রয়েছে। তো মোটামুটি তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি এই পর্যন্ত আমি রাখছি। কারো কোনো প্রবলেম ডাউট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এখানে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করব। পাশাপাশি 35 পেজে যে অনুশীলনীগুলো রয়েছে, শর্ট কোশ্চেন রয়েছে এবং কিছু সংক্ষিপ্ত বা দীর্ঘ প্রশ্নগুলো আছে, এগুলো অবশ্যই কভার আপ করবে। এবং শর্ট কোশ্চেনগুলো যেগুলো প্রবলেম হয়েছে আমাকে অবশ্যই কোশ্চেন নাম্বার অনুযায়ী আমাকে ইনফর্ম করবে, যেগুলো আমি সলভ করে দেবো তোমাদের। তো অবশ্যই এগুলো করো, আর আমি এই চ্যাপ্টারের উপর একটা টেস্ট নেব এবং ভালো করে প্রিপেয়ার করো। এখানে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেগুলো ভালো করে রেডি করে লিখে লিখে প্র্যাকটিস করে কমপ্লিট করো যতটুকু তাড়াতাড়ি সম্ভব। তো পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো চেষ্টা করব কেমিস্ট্রি কোনো একটা চ্যাপ্টার হয়তো শুরু করব আমি। তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখে থাকো, সাবধানে থাকো। ওকে, সবাইকে ধন্যবাদ।